আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি স্টাডি করছিলাম একটা রিলেটিভিস্টিক কোল্ড ফার্মি গ্যাস, যেখানে এই গ্যাসটার একটা প্রেশার আছে যেটাকে বলা হয় ডিজেনারেসি প্রেশার, এবং যেটার কাজ হচ্ছে টু স্টপ দ্য gravitational collapse of a star. তাহলে একটা পার্ট হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, যেখানে ওই যে ফার্মি গ্যাস সেই মেটেরিয়ালগুলো একে অন্যকে গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে মানে কোলাপস করানোর চেষ্টা করছে। আর একটা পার্ট হচ্ছে ইলেকট্রনের প্রেশার, যেটা ওটাকে সাইজে বড় করার চেষ্টা করছে। তাহলে এই দুটো হচ্ছে একে অন্যের বিরুদ্ধে কাজ করছে, এবং একটা ইকুইলিব্রিয়াম সাইজ আছে যখন ডিজেনারেসি প্রেশার আর গ্র্যাভিটেশনাল ফোর্স এই দুটো একে অন্যকে ব্যালেন্স করবে। সেই ইকুইলিব্রিয়াম যে সাইজ বা ইকুইলিব্রিয়াম রেডিয়াস অ্যাজ এ ফাংশন অফ মাস অফ দ্য স্টার, এটা হচ্ছে সাইজ। ইট রিপ্রেজেন্টস দ্য সাইজ, মানে ইকুইলিব্রিয়াম সাইজ অফ দ্য স্টার। আর এমটা ইট রিপ্রেজেন্টস দ্য মাস অফ দ্য স্টার। এই এক্সপ্রেশন, দিস এক্সপ্রেশন ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এবং দিস ইজ দ্য ডিসাইডিং ফ্যাক্টর। It decides the future of a star. মানে একটা স্টার কি হোয়াইট ডোয়ার্ফ হবে, একটা স্টার কি নিউট্রন স্টার হবে, বা ওটা কি আরো চুপসে গিয়ে ব্ল্যাক হোল হয়ে যাবে, এই ব্যাপারটা ইজ ডিটারমাইন্ড বাই দিস এক্সপ্রেশন ফর আর এফ। তাহলে আমরা ক্যালকুলেশনটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। ক্যালকুলেশন আমরা দেখলাম যে ফর আ হোয়াইট ডোয়ার্ফ, মানে এই যে এই জিনিসটা, ফর আ রিলেটিভিস্টিক কোল্ড ফার্মি গ্যাস or white dwarf, radius is given by একটা বড়সড় ইকুয়েশন এক্সপ্রেশন, সরি m by m not, আবার সেটা m by mn mass of nucleon 1 minus m by m naught 2 by 3 half, যেখানে m naught is given by, হ্যাঁ এটাও খুব ইম্পর্টেন্ট, m naught একটা খুব ইম্পর্টেন্ট প্যারামিটার, কেন সেটা আমরা একটু পরে দেখবো, মানে এই পোর্শনটার উপর কনসেন্ট্রেট করলেই সেটা বোঝা যাবে। আচ্ছা, m naught একটা প্যারামিটার, কিসের উপর ডিপেন্ড করছে? m naught ধরা হয়েছে একটা পোর্শনকে অ্যাজ এ প্যারামিটার পাই বাই আলফা কিউব a h got c gm square mn। আচ্ছা, m naught এর উপর আমি যদি একটু ফোকাস করি, মানে প্রথমত m naught ব্যাপারটা 9 64 পাই আলফা কিউব, আলফাটাও কিন্তু একটা কনস্ট্যান্ট। একটু যদি আমরা মনে করি, তাহলে আলফাটা আমরা কি ধরেছিলাম, আমরা যখন গ্র্যাভিটেশনাল সেলফ এনার্জি লিখেছিলাম তখন আমরা, মানে নর্মালি একটা প্রপার ইউনিফর্ম ডেন্সিটির স্ফিয়ারের ক্ষেত্রে এটা হয় -3/5 gm স্কোয়ার বাই r, কিন্তু হোয়াইট ডোয়ার্ফের ক্ষেত্রে অনেক রকম ফ্যাক্টর আছে যেহেতু,
ডেন্সিটিটা ইউনিফর্ম না হতে পারে, স্ট্রাকচারটা এক্স্যাক্ট স্ফিয়ার না হতে পারে, ইত্যাদি অনেক কিছু। তাই 3/5 কে আমরা রিপ্লেস করেছিলাম আলফা দিয়ে। তাহলে এটা কিন্তু বিভিন্ন স্টারের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে, বাট স্টিল ইট ইজ ফিক্সড ফর আ পার্টিকুলার স্টার, এবং এটার কিছু টিপিক্যাল ভ্যালু থাকবে, মানে আলফাটা জেনারেলি এর কাছাকাছি হয় এই ধরনের। আচ্ছা, বাকি এইচ কার্ড সি এরা সবাই কনস্ট্যান্ট, এমএন পুরোটাই একটা কনস্ট্যান্ট। সো ইট ইজ পসিবল টু ইভালুয়েট এম নট। ওকে, দেখা গেছে যে ইট ইজ অফ দি অর্ডার অফ 10⁻30 kg. This value of m naught is very important because এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে m যদি m naught এর থেকে বড় হয়, mass of the star, if mass of the star is greater than 10⁻30 kg, তাহলে কি হবে? অবভিয়াসলি এখানে 1 - m/m naught আছে, তাহলে m/m naught টা গ্রেটার দেন 1 হবে। তার মানে এই পার্টটা মানে ইমাজিনারি হয়ে যাবে বা কমপ্লেক্স কোয়ান্টিটি হয়ে যাবে। সো যদি মাস অফ দ্য স্টার m naught এর থেকে বেশি হয়, তাহলে দেয়ার ইজ নো সলিউশন ফর রেডিয়াস r, অর্থাৎ কোনো ইকুইলিব্রিয়াম রেডিয়াস থাকবেই না। এবং m যদি ক্লোজ টু m naught হয়, তাহলে রেডিয়াস, ইকুইলিব্রিয়াম রেডিয়াস অফ দ্য স্টার গোজ টু 0, অর্থাৎ collapse of the star। তাহলে একমাত্র কখন একটা ইকুইলিব্রিয়াম রেডিয়াস পাওয়া যেতে পারে? আচ্ছা, এখানে যখন এই কেসটা বললামই, আচ্ছা ঠিক আছে, আচ্ছা কখন তাহলে একটা ইকুইলিব্রিয়াম রেডিয়াস পাওয়া যেতে পারে? যখন m less than m naught হয়। তাহলে m naught gives you a certain mass limit, যার থেকে কম যদি হয় একটা স্টারের মাস, তাহলে মানে আর কি বলবো এটাকে, আর exists। তার মানে হোয়াইট ডোয়ার্ফ, এটা তো একটা স্টেজ একটা স্টারের। এই হোয়াইট ডোয়ার্ফ স্টেজটা বা এই ফেজটা তখনই হওয়া সম্ভব যদি স্টারের মাসটা m naught এর থেকে কম হয়। যখন এটা m naught এর কাছাকাছি যাবে, তখন রেডিয়াসটা 0 বা কলাপস হতে শুরু করবে, এবং এই লিমিটে মানে mটা m naught এর খুব কাছাকাছি, এই মানে কতটা কাছাকাছি আর কি, মানে আটটা তো ছোট হতে শুরু করলো, তো আটটা ছোট হতে হতে মানে এমটা প্রথমে m naught এর থেকে ছোট ছিল। আচ্ছা, গ্রাফটা ড্র করি তাহলে বোঝা যাবে ব্যাপারটা। সো ইফ আই ওয়ান্ট টু প্লট radius versus m/m naught, ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম? m/m naught m/m naught যখন 1 এর কাছাকাছি তখন রেডিয়াস 0, আর m/m naught যখন 1 এর থেকে ছোট তখন রেডিয়াসটা বেশি। তাহলে ব্যাপারটা এইরকম হয় অ্যাকচুয়ালি, যদি আমরা ঠিক মতন এই রিলেশনটাকে ঠিক মতন ফলো করি আর কি, তাহলে কার্ভটা এরকম হবে। অর্থাৎ আর যখন মানে m/m naught যখন মানে m যখন m naught এর থেকে অনেকটা ছোট, তখন এটার একটা ভালো স্ট্যান্ডার্ড রেডিয়াস থাকবে, এবং mটা যত বাড়বে, মাস যত ইনক্রিজ করবে, তত ইকুইলিব্রিয়াম রেডিয়াসটা কমতে থাকবে। এখানে যদি স্টারের সাইজ এটা হয়, তাহলে এখানে স্টারের সাইজ এত, এখানে স্টারের সাইজ এত, আরো কমে গেল, এখানে আরো কমে গেল। এই কমতে কমতে একটা সময় গিয়ে এটা কলাপস করে যাবে, এবং এই কমতে কমতে যেই যখন এই রেডিয়াসটা ইট উইল বি অফ দি অর্ডার অফ 2gm/c², তখন আবার অন্য ধরনের কিছু এফেক্টের মধ্যে ঢুকে যাবে, যেটাকে বলা হয় জেনারেল থিওরি অফ রিলেটিভিটি।
এই যে 2gm/c², এটার স্ট্যান্ডার্ড নাম তোরা শুনেছিস নিশ্চয়ই, দিস ইজ কল্ড Schwarzschild রেডিয়াস। ঠিক আছে, তাহলে আরটা কমতে কমতে যখন আরএস এর সঙ্গে ইকুইভ্যালেন্ট হয়ে যাবে। আচ্ছা, আরএস এর ভ্যালুটা কত? আরএস এর ভ্যালু এটা ক্যালকুলেট করলে দেখা যাবে যে মানে ইউজুয়ালি দ্য ভ্যালু অফ আরএস ইজ ক্লোজ টু 3 কিলোমিটার। তাহলে যখন কমতে কমতে 3 কিলোমিটারের কাছাকাছি হয়ে যাবে তখন আবার এই যা যা এফেক্ট আমরা মানে কনসিডার করেছি তার সঙ্গে ইন অ্যাডিশন টু দ্যাট জেনারেল থিওরি অফ রিলেটিভিটির কিছু এফেক্ট এর মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে, হলো। তাহলে গল্পের মডেল হচ্ছে এটাই যে একটা স্টারের মাস যত বাড়ে অবভিয়াসলি তত কি বাড়ে, গ্র্যাভিটেশনাল ইন্টারাকশনটা বাড়ে, টোটাল গ্র্যাভিটেশনাল ইন্টারাকশন। তাহলে মাস বাড়তে বাড়তে তাহলে একটা জিনিস বুঝতে পারছি যে কেন আমরা আমাদের ডেইলি লাইফে যে ধরনের অবজেক্টগুলো দেখি সেই সব অবজেক্টের ক্ষেত্রে আমরা গ্র্যাভিটেশনাল কোলাপসের ফান্ডাটা বুঝতেই পারি না, কেননা গ্র্যাভিটেশনাল ফোর্সটা তো খুব উইক ফোর্স, ভ্যালুটা খুব কম। তো অতটা উইক ফোর্স, তো মাসটা প্রচুর বেশি হলে তখন সেটা অস্তিত্বটা টের পাওয়া যায়। খুব স্মল অ্যামাউন্ট অফ মাস হলে গ্র্যাভিটেশনাল ফোর্সের এক্সিস্টেন্সটা অতটা বোঝাই যায়। তো মাসটা বাড়তে বাড়তে যখন একেবারে 10⁻30 কেজির কাছাকাছি হয়ে যাবে তখন ব্যাপারটার পাওয়ারটা বোঝা যায়। গ্র্যাভিটেশনাল ফোর্সের ভ্যালুটা তখন এত বেশি হয় যে ওটা পুরো সমস্ত ডিজেনারেসি, প্রেশার টেশার, এসব বাজে কথা সব কিছুকে অগ্রাহ্য করে পুরো স্টারটাকে টেনে হিচড়ে একটা পয়েন্টে পরিণত করে। ঠিক আছে, এই যে এম নটের যে ভ্যালুটা পেলাম, এই যে এম নটের যে এক্সপ্রেশন এবং তার যে ভ্যালু, দিস ইজ দ্য ফেমাস চন্দ্রশেখরস লিমিট, যেটার জন্য উনি নোবেল পান। ফলে এই যে আমরা এত কষ্ট করে থিওরিটা মাথায় ঢোকালাম, আবার থিওরি ঢুকিয়েও শান্তি নেই, আবার এসব ক্যালকুলেশন এত করতে হলো, তো এটাতে মানে খুব বেশি ডিপ্রেসড হওয়ার কিছু নেই। মানে এটা কিন্তু একটা নোবেল পাওয়ার কাজ, নোবেল ওয়ার্ক এটা। ঠিক আছে, এই কাজটা করে, এই ক্যালকুলেশনটা করে একটা লোক নোবেল প্রাইজ পেয়েছিল। ফলে সেই ক্যালকুলেশনটাই এবার আমরা নিজেরা করলাম। সো ইটস ওয়ার্থ ইট। আচ্ছা, এবার চন্দ্রশেখরস লিমিট, কিন্তু চন্দ্রশেখর ব্যাপারটাকে একটু অন্যরকম ভাবে এক্সপ্রেস করেছিলেন। হি এক্সপ্রেসড এম নট ইন টার্মস অফ দ্য মাস অফ দ্য সান। সো এম নট ইজ অফ দি অর্ডার অফ 1.44 টাইমস মাস অফ দ্য সান। ঠিক আছে, এটা উনি ওনার ক্যালকুলেশন দেখিয়েছিলেন। এবং এখান থেকে বোঝা যাচ্ছে যে যেহেতু মাস অফ দ্য সান ইজ স্মলার দেন এম নট, সুতরাং আমাদের সূর্যের ফুয়েল যখন শেষ হয়ে যাবে তখন সান উইল টার্ন ইনটু আ হোয়াইট ডোয়ার্ফ। তাহলে বুঝতে পারলি, একটা যে কোনো প্ল্যানেটারি বডির মাস দেখে বলে দেওয়া যায় যে এর যখন ফুয়েল শেষ হবে, প্ল্যানেটারি বডি মানে স্টারের কথাই বলছি, এর যখন ফুয়েল শেষ হয়ে যাবে তখন সে কিসে পরিণত হবে, সেটা চন্দ্রশেখরস লিমিট দেখেই ভবিষ্যৎ বলে দেওয়া যায়, নক্ষত্রের ভবিষ্যৎ। It can be predicted using Chandrasekhar's limit. So that's why Chandrasekhar's limit is so, I mean, it is a very elegant theory. Okay. আচ্ছা, এবার তাহলে বক্তব্য হলো যে ওই সব স্টারদের ক্ষেত্রে কি হবে যাদের মাসটা এম নটের থেকে বেশি। ঠিক আছে, যদি সূর্যটা ফর এক্সাম্পল, এখানে একটা পয়েন্ট একটু বলে নি, এটা তো চন্দ্রশেখরস লিমিট, কিন্তু তারপরে এই চন্দ্রশেখরস লিমিটের পর এটা নিয়ে আরো অনেক কিছু রিসার্চ ওয়ার্ক হয়েছে। আমার একটা বন্ধুর একটা কাজ ছিল এরকম, যে এই পুরো ক্যালকুলেশনটাই আমরা কিন্তু মানে চন্দ্রশেখর আর কি, শুধুমাত্র গ্র্যাভিটেশনাল ইন্টারাকশন এবং ডিজেনারেসি প্রেশার ওই পার্টটাই ধরেছেন, কিন্তু কোনো ম্যাগনেটিক ইন্টারাকশন ধরেননি, উইচ ইজ নট ট্রু, উইচ শুড নট বি ট্রু। কারণ ম্যাগনেটিক ইন্টারাকশন তো অবশ্যই থাকবে, অতগুলো চার্জ পার্টিকেল দে আর ইন মোশন, সো বেসিক্যালি ইট ইজ এ প্লাজমা স্টেট।
নিশ্চয়ই ম্যাগনেটিক কিছু ইন্টারাকশন বা ম্যাগনেটিক এফেক্ট একটা থাকবে। সেই ম্যাগনেটিক এফেক্ট ধরলে পরে চন্দ্রশেখরস লিমিট ইজ মডিফাইড। তো সেই মডিফাইড চন্দ্রশেখরস লিমিট নিয়ে একটা পেপার আছে, পেপারটা খুবই বিখ্যাত হয়েছিল যখন হয়েছিল। আমারই কলেজ ফ্রেন্ড, সে পড়েছিল এই পেপারটা। ও আইআইএসসি ব্যাঙ্গালোরে পিএইচডি করতো, পিএইচডির সময়ের কাজ এটা। এই পেপারটা খুঁজলে পেয়ে যাবি তুই ইন্টারনেটে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে যদি সূর্যের মাসটা, সূর্য তো হোয়াইট ডোয়ার্ফ হবে সেটা বুঝলাম, যদি সূর্যের মাসটা আরো বেশি হতো, বা মানে যে সমস্ত স্টার এম নটের থেকে অনেক বড়, ধরা যাক 10 এম নট টু 20 এম নট, তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি দেয়ার উইল বি more than one burning stage। ঠিক আছে, মানে এখানে তো আমরা একটা হিলিয়াম গ্যাসের স্ফিয়ার ধরে আমরা ক্যালকুলেশনটা করলাম, কিন্তু যখন মাসটা 10 এম নট টু 20 এম নট এই রেঞ্জে যখন থাকবে, তখন মানে ফার্স্ট বার্নিং স্টেজটা এটার মতোই, হোয়াইট ডোয়ার্ফের মতোই। ফার্স্ট বার্নিং স্টেজ যেখানে হয় নিউক্লিয়ার ফিউশন, যেখানে হাইড্রোজেন বিকামস হিলিয়াম। এরপর এটা তো ছিল আগেরটা, যখন এম লেস দ্যান এম নট, হোয়াইট ডোয়ার্ফ স্টেজ। হোয়াইট ডোয়ার্ফ স্টেজে শুধু ওই একটাই বার্নিং স্টেজ থাকে, এবং ফুয়েল শেষ হয়ে যাওয়ার পরে ও একটা হোয়াইট ডোয়ার্ফ হয়। ডোয়ার্ফ মানে হচ্ছে বেটে বামন, যেহেতু সাইজটা একটা ছোটখাটো একটা জিনিসে পরিণত হলো বাকিদের তুলনায়। আর ইট অ্যাপিয়ার্স টু বি হোয়াইট ফর আস, ইট এমিটস হোয়াইট কালার অফ রেডিয়েশন। আচ্ছা, যাদের মাসটা আরো বেশি তাদের ক্ষেত্রে এরপরে আসবে সেকেন্ড বার্নিং স্টেজ। সেকেন্ড বার্নিং স্টেজে কি হবে? সাকসেসিভলি যে হিলিয়াম হলো, এরপর এদের মধ্যে আরো বার্নিং স্টেজ হবে, অর্থাৎ আরো ফার্দার ফিউশন হবে। There will be more fusion leading to formation of heavier nuclei। পর্যায়ক্রমে হবে, প্রথমে হবে বেরিলিয়াম, তারপরে হবে কার্বন, তারপরে হবে অক্সিজেন, তারপরে হবে নিয়ন ইত্যাদি। এরকম হতে হতে সিলিকন, এবং একেবারে লাস্টে গিয়ে হয়ে যাবে আয়রন। ঠিক আছে, সো দ্য এন্ড স্টেজ ইজ আয়রন। তাহলে সেকেন্ড বার্নিং স্টেজে আরো ফিউশন হয়ে হয়ে পুরো ব্যাপারটা একটা আয়রন করে কনভার্টেড হলো। এবার তারপর কি হবে? তারপর হবে একটা এক্সপ্লোশন উইচ ইজ কল্ড সুপারনোভা এক্সপ্লোশন। অ্যাকচুয়ালি এই যে ফিউশন গুলো হচ্ছে, ফার্স্ট বার্নিং স্টেজ, সেকেন্ড বার্নিং স্টেজ, এবার এইগুলো মানে এগুলো হওয়া মানে তো এবার আস্তে আস্তে ফুয়েল গুলো তো ফুরিয়ে আসছে, তার মানে কলাপস, ইট ইজ গোয়িং টুয়ার্ডস আ কলাপস। এবার যে কোনো নক্ষত্রের ক্ষেত্রেই যখন ইনার কোরটা কলাপস করে, when inner core collapses, এই প্রসেসটা কিন্তু খুবই শর্ট টাইমে হয়, মানে এরকম না যে অনেক দিন ধরে হচ্ছে, খুবই শর্ট, as short as 1 মিলিসেকেন্ড। তাহলে একটা নক্ষত্রের ভেতরের যে
একটা অত বড় একটা কোর, সেটা 1 মিলি সেকেন্ড মানে এতটুকু সময় ওটা কলাপস করে প্রচন্ড হাই ডেন্সিটি হয়ে যায়, অফ দি অর্ডার অফ 10⁻17 কেজি পার মিটার কিউব। মানে ওই লেভেলে যে কি সমস্ত ঘটনা ঘটে আমরা ভাবতেই পারবো না, অ্যাকচুয়ালি ইমাজিন করাও মুশকিল। আমরা শুধু ছবিই দেখি, অ্যানিমেশন দেখি। তো ওই যে একটা প্রচন্ড ক্ষুদ্র সময়ে অত বড় জিনিসটা, চেহারার একটা জিনিস, এটা যে কলাপস করে গেল, করে এরকম একটা ডেন্সিটিতে পরিণত হলো, তার ফলে ইট সেন্ডস আ শক ওয়েভ। ওই রকম একটা বড়সড় চেহারার জিনিস পট করে একটা কলাপস করে গেল, তার ফলে ও ইনার কোর থেকে বাইরের দিকে একটা শক ওয়েভ পাঠালো। এই শক ওয়েভের ফলে আউটার যে কোরটা ছিল, the outer core and the inner core, তাহলে এই শক ওয়েভের ফলে যে আউটার কোরটা ছিল সেইটা তখন ব্লাস্ট করে, মানে শক ওয়েভটা এতটাই স্ট্রং। এই যে ব্লাস্টটা করে এটাই আমরা দেখতে পাই, এটাকেই বলে সুপারনোভা এক্সপ্লোশন। তাহলে সুপারনোভা এক্সপ্লোশন অকার্স বিকজ অফ দ্য কোলাপস অফ দ্য ইনার কোর। ঠিক আছে, এবার এই যে কোলাপসটা হলো ইনার কোরের, তাহলে কি হলো, প্রথমে ফার্স্ট বার্নিং স্টেজ হলো, তারপর আরো হেভি স্টারের ক্ষেত্রে সেকেন্ড বার্নিং স্টেজ হলো, হয়ে এরা ফাইনালি আয়রনে পরিণত হলো। এই পুরো প্রসেসটার ফলে এক সাংঘাতিক একটা কলাপস হলো, যেটা খুব কম সময়ের মধ্যে হয়। এই কম সময়ে এত বড় একটা কলাপসের ফলে একটা শক ওয়েভ হয়, তার ফলে আউটার কোরটা ব্লাস্ট করে, এটাকেই বলা হয় সুপারনোভা এক্সপ্লোশন। এবার ইনার কোরের প্রসঙ্গে আসছি। ইনার কোরে যে একটা এই লেভেলের কলাপস হয় এবং এক্সট্রিম ডেন্সিটি, এক্সট্রিম ডেন্স একটা সিচুয়েশন, গ্যাস তো আর বলা যাবে না যদি আয়রনে পরিণত হয়ে যায়, সো এক্সট্রিম ডেন্স মেটেরিয়াল at the inner core। এই এক্সট্রিম কন্ডিশনে খুবই মজার ব্যাপার যে the protons of iron, ঠিক আছে, most of them convert into neutrons, most of them, neutrons and electrons, ওই এই ইন্টারাকশনটা আমরা জানি। Therefore, তাহলে now we get a star made up of neutrons only, and this is called a neutron star। চলতি ভাষায় এটাকেই বলা হয় পালসার। তাহলে কখন হয় নিউট্রন স্টার আর কখন হয় হোয়াইট ডোয়ার্ফ? যদি চন্দ্রশেখর লিমিটের নিচে থাকে তাহলে এটা হোয়াইট ডোয়ার্ফ হবে, যদি চন্দ্রশেখর লিমিটের থেকে অনেক বেশি থাকে তাহলে এটা হবে নিউট্রন স্টার বা পালসার। এখন প্রশ্ন হলো, এরও একটা আপার লিমিট আছে, ঠিক আছে, মানে আমরা এই প্রবলেমটা শুরু করেছিলাম এখান থেকে, যদি 10 m নট থেকে 20 m নট হয়, তো নিউট্রন স্টারের ক্ষেত্রেও একটা আপার লিমিট আছে। তাহলে মাস যখন 1.44 m নট হয়, না সরি ভুল বলছি, জাস্ট a minute, m নট হলো 1.44 m, না সরি, মাস যখন less than m নট তখন the star becomes a white dwarf। মাস যখন greater than m নট but less than 1.8 m নট তখন it gives a neutron star, ঠিক আছে। কিন্তু যখন 1.8 m নটের থেকেও মাসটা আরো বড় হয়ে যায় তখন আবার গ্র্যাভিটেশনাল ফোর্সটা প্রচন্ড স্ট্রং হয়ে যায়। এবার তখন এটা এতটাই স্ট্রং হয়ে যায় যে it can no more be stabilized
the event horizon বলে যে একটা বস্তু আছে, যেটা তোরা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে পড়েছিলি, তো ম্যাটার অফ দ্য স্টার এটা এতটাই কলাপস হয়ে যায় স্পেস টাইমে, এতটাই ছোট্ট একটা পয়েন্টে এসে পরিণত হয় যে ইট ইজ দ্য স্টার collapses under gravitational force। কতটুকু জায়গায় সংকুচিত হয়ে যায়? ভলিউম given by Schwarzschild radius 2gm/c²। Schwarzschild radius এর করেসপন্ডিং যে ভলিউম, তার থেকেও ছোট জায়গায় অত বড় স্টার, অত বড় একটা মাস, ঠিক আছে, ওই সাংঘাতিক অ্যামাউন্ট অফ মাস, এটা ওইটুকু জায়গার মধ্যে সংকুচিত হয়ে পড়ে। ভাব, পিওরলি ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স, কিন্তু মানে গ্র্যাভিটেশনাল ফোর্স ক্যান ডু টু ইউ, হ্যাঁ, এবং ইট ভ্যানিশেস বিয়ন্ড দ্য ইভেন্ট হরাইজন। এবং তখন সেই ভলিউমটা থেকে কোনো কিছুই বেরিয়ে আসতে পারে না। ওই কলাপস স্টার যে একদম কলাপস করে গেল, সেখান থেকে ফোটনও বেরিয়ে আসতে পারে না। ইভেন ফোটনস ক্যানট কাম আউট। সো ইট বিকামস আ স্ট্রেঞ্জ টাইপ অফ সিঙ্গুলারিটি ইন স্পেস টাইম। সত্যি কথা বলতে কি, আমাদের যে অস্তিত্ব এবং আমরা রোজ যা কাজকর্ম করি বা মহাবিশ্বে যেখানে যাই ঘটে যাচ্ছে, মানে যাই ঘটুক না কেন, এগুলো সবই কিন্তু স্পেস টাইমেরই কিছু একটা ডিজাইন। মানে আমরা তো এরকম ভাবে ভাবি ব্যাপারটাকে যে আমি কোনো একটা স্থানে কোনো একটা সময় একটা কাজ করলাম, আসলে কিন্তু এটা একটা স্পেস টাইমের একটা ঘটনা। মানে আমরা কিন্তু স্পেস টাইমটা একটা অবজেক্ট এবং আমরা স্পেস টাইমের হাতে একটা জাস্ট খেলার পুতুল, এরকমই একটা ব্যাপার। তো এই ঘটনা ঘটার ফলে এমন হয়ে যায় যে স্পেস টাইমটা দুমড়ে মুচড়ে গিয়ে একটা অদ্ভুত জিনিসে পরিণত হয়। ইট ইজ কল্ড সিঙ্গুলারিটি ইন স্পেস টাইম। সিঙ্গুলারিটি ইন স্পেস টাইম এটাকেই চলতি ভাষায় বলা হয় ব্ল্যাক হোল। ফলে ব্ল্যাক হোল জিনিসটা কিন্তু পিওর ইন দ্য পিওরেস্ট সেন্স অফ দ্য টার্ম, এটাকে কিন্তু ঠিক অবজেক্ট বলা যায় না। এটা হচ্ছে স্পেস টাইমের একটা উদ্ভট জটিল একটা ব্যাপার, এবং ইট ইজ আ সিঙ্গুলারিটি ইন স্পেস টাইম। স্টারটা কলাপস করে ইভেন্ট হরাইজনেরও থেকেও কম জায়গায়, ছোট জায়গায় চলে আসে এবং কেউ ওখান থেকে বেরিয়ে আসতে পারে না। সো হোয়াট ইজ আ ব্ল্যাক হোল? অ্যাকচুয়ালি বলতে গেলে ব্ল্যাক হোল কিন্তু স্পেস টাইমের একটা খুব জটিল একটা জিনিস। ঠিক যেমন ওর্ম হোলও একটা স্পেস টাইমের একটা খুব অদ্ভুত, মানে স্পেস টাইমকে আমি জোর করে দুমড়ে মুচড়ে এমন একটা করে দিলাম যে একটা এখান থেকে এখানে শর্টকাটে যাওয়া যায়, না হলে এভাবে যেতে হতো। তো ওটাও যেমন দুমড়ানো মোচড়ানো একটা স্পেস টাইম, ব্ল্যাক হোল ইজ অলসো একটা দুমড়ানো মোচড়ানো স্পেস টাইম। ঠিক আছে, এটা আরো ভালো করে পড়বি যদি তোরা জিটিআর নিয়ে মাস্টার্সে পড়িস। ওয়েল, তাহলে আমরা ফার্মি গ্যাসের অনেক কিছু পড়লাম। কোল্ড গ্যাস হলে কি হবে, কোল্ড গ্যাস অর্থাৎ স্ট্রংলি ডিজেনারেট এবং রিলেটিভিস্টিক। হ্যাঁ, তো সেম জিনিসটা বোস গ্যাসের ক্ষেত্রে কি হবে, অর্থাৎ আলট্রা রিলেটিভিস্টিক বোস গ্যাস। আচ্ছা, প্রসঙ্গত আলট্রা রিলেটিভিস্টিক বলতে কি বোঝাচ্ছে? রিলেটিভিস্টিক মানে হচ্ছে যার ভেলোসিটি সি এর কাছাকাছি, আর আলট্রা রিলেটিভিস্টিক বলতে বোঝাচ্ছে যার ভেলোসিটি সি এর সমান, অর্থাৎ ফোটন। তাহলে আলট্রা রিলেটিভিস্টিক বোস গ্যাস means বা an example of this is photon gas। ঠিক আছে, ওকে। ও না, এটা বলার আগে তো, ও সরি, না, এটা বলার আগে একটা অন্য জিনিস বলতে আছে, এটা একটু পরে বলছি।
হ্যাঁ, তার আগে জাস্ট ছোট করে একটা কোয়ালিটেটিভ স্টাডি কার কোয়ালিটেটিভ স্টাডি বোস-আইনস্টাইন কনডেনসেশন বলে একটা বস্তু পড়েছিলাম, যেখানে আমরা দেখেছিলাম যে স্পেসিফিক হিট টেম্পারেচারের সঙ্গে কিভাবে ভ্যারি করে, ইট হ্যাজ আ কাস্প। ঠিক আছে, যেই টেম্পারেচারে বোস-আইনস্টাইন কনডেনসেশনটা হচ্ছে সেখানে স্পেসিফিক হিটের একটা কাস্প আছে। এটার রিয়েলিস্টিক এক্সাম্পল কি, অনেক রকমই আছে। খুব ইম্পর্ট্যান্ট একটা এক্সাম্পল হচ্ছে লিকুইড হিলিয়াম। আচ্ছা, হিলিয়ামের একটা খুব ইম্পর্ট্যান্ট বৈশিষ্ট্য, মানে আমরা যখন নর্মালি আমরা যে কোনো একটা গ্যাসকে, মানে যে কোনো মেটেরিয়ালেরই অ্যাকচুয়ালি খুব হাই টেম্পারেচার কন্ডিশন হচ্ছে গ্যাস, টেম্পারেচার কমালে সেটা হয় লিকুইড, আরও টেম্পারেচার কমালে সেটা হয় সলিড। এই যে গ্যাস থেকে লিকুইড হবে, লিকুইড থেকে সলিড হবে, এই জিনিসটা কিসের উপর ডিপেন্ড করে? ইট ডিপেন্ডস অন ভ্যান ডার ওয়ালস বন্ডিং বিটুইন অ্যাটমস। ঠিক আছে, এবার ভ্যান ডার ওয়ালস বন্ডিংটা হচ্ছে পুরোটাই ওই ওয়েভ ফাংশনের ওভারল্যাপ জনিত ব্যাপার, কোভ্যালেন্ট বন্ডিং। আচ্ছা, লাইট মেটেরিয়ালের ক্ষেত্রে যেই মেটেরিয়াল যত লাইট হবে তত তার ভ্যান ডার ওয়ালস বন্ডিং উইক হয়, এবং যেহেতু হিলিয়াম ইজ ভেরি লাইট মেটেরিয়াল, সেই জন্য হিলিয়ামের ভ্যান ডার ওয়ালস বন্ডিং ইজ ভেরি উইক। এর ফলে হিলিয়ামের ভ্যান ডার ওয়ালস বন্ডিং এতটাই উইক হয় যে দেয়ার ইজ নো সাচ থিং অ্যাজ সলিড হিলিয়াম। হিলিয়াম টেম্পারেচার যতই কমানো হোক না কেন, একটা পয়েন্টের পরে ও একটা অদ্ভুত বিহেভিয়ার করতে শুরু করে। মানে গ্যাসিয়াস হিলিয়ামকে যখন কুল করা হয় তখন প্রথমে ও এক প্রকারের লিকুইড হয়, এখানে দেখাবো না, প্রথমে ও একটা টাইপের লিকুইড হয় যেটাকে বলা হয় লিকুইড হিলিয়াম 1, তারপরে ও একটা অন্য টাইপের লিকুইড হয় যেটাকে বলা হয় লিকুইড হিলিয়াম 2। ইয়েট ও কখনোই সলিড হয় না। এই যে ও একটা অত লো টেম্পারেচারে, মানে এক্সট্রিমলি লো টেম্পারেচার 0 কেলভিনের কাছাকাছি, ওই টেম্পারেচারে ও যে লিকুইড অবস্থায় থেকে যায়, এর ফলে যেটা হয় সেটা হচ্ছে আমরা একটা খুবই ইন্টারেস্টিং ফেজ পাই যেটাকে বলা যেতে পারে বোস-আইনস্টাইন কনডেনসেট। কেন এটাকে বোস-আইনস্টাইন কনডেনসেট বলা যেতে পারে? কেননা অ্যাট দিস স্টেজ অ্যাট লিকুইড হিলিয়াম 2, মানে দুটো কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে যখন লিকুইড হিলিয়াম 1 থেকে লিকুইড হিলিয়াম 2 হয়, সেই সময়কার স্পেসিফিক হিট আমি যদি স্টাডি করি তাহলে সেটা এই রকম দেখতে হয়। এটা হচ্ছে ফার্স্ট রিজন, অর্থাৎ স্পেসিফিক হিট হ্যাজ আ কাস্প। এখানে টেম্পারেচারটা কত? অ্যারাউন্ড 2 কেলভিন। প্রশ্ন হচ্ছে অন্য কোনো মেটেরিয়ালের ক্ষেত্রে বোস-আইনস্টাইন কনডেনসেশন দেখা যাবে না কেন? কারণ ওরা লিকুইড অবস্থায় থাকে না, ওটা সলিড হয়ে যায়। সলিড মেটেরিয়ালে এই ধরনের ইউনিক প্রপার্টিগুলো দেখা যাবে না। আচ্ছা, লিকুইড হিলিয়ামের ক্ষেত্রে 2 কেলভিনের নিচে ও যেহেতু বোস-আইনস্টাইন কনডেনসেশন মানে শুরু হয়, কি করে বুঝলাম সেটা? মূলত স্পেসিফিক হিটের এই শেপটা দেখে, কারণ স্পেসিফিক হিট হ্যাজ আ কাস্প। কোন টেম্পারেচারে 2 কেলভিন? তাহলে হিসাব মতো ক্রিটিক্যাল টেম্পারেচারটা হওয়া উচিত 2 কেলভিন। এইবার ক্রিটিক্যাল টেম্পারেচারের আমরা একটা ফর্মুলা অলরেডি ক্যালকুলেট করেছি। তো আমরা যদি হিলিয়ামের ক্ষেত্রে এই ক্রিটিক্যাল টেম্পারেচারটা আমরা যদি ক্যালকুলেট করি, এটা এক্সপেরিমেন্টাল, হিলিয়ামের ক্ষেত্রে আমরা যদি ক্রিটিক্যাল টেম্পারেচারটা ওই ফর্মুলা অনুযায়ী ক্যালকুলেট করি তাহলে পাওয়া যাবে 3.13 কেলভিন থিওরিটিক্যাল।
আচ্ছা, এই যে 3.1 এর উপরে 2 কেলভিন, 2টা অ্যাকচুয়ালি আমি পুরো ঠিক বলিনি, এক্স্যাক্টলি 2 নয়, 2 এর থেকে কিছুটা বেশি। তো এই যে মিসম্যাচটা আছে সেটার পেছনে অন্যান্য থিওরি আছে, কিন্তু মোটের উপর যেহেতু ক্রিটিক্যাল টেম্পারেচারটা ভালোই ম্যাচ করলো আর স্পেসিফিকিটির কার্ভটাও ঠিকঠাক ম্যাচ করলো, এখান থেকে আমরা বলতে পারি যে বিলো 2 কেলভিন লিকুইড হিলিয়াম ইজ আ কমপ্লিটলি ডিফারেন্ট থিং। তাহলে অ্যাকচুয়ালি এখানে এটা থাকে হিলিয়াম 1 আর এখানে এটা হয়ে যায় হিলিয়াম 2, দুটোই কিন্তু লিকুইড, কিন্তু এই লিকুইডের সঙ্গে এই লিকুইডের পার্থক্য আছে। আর এই যে লিকুইড হিলিয়াম 2 যেটাকে বলছি, সেইটার তো খুবই অদ্ভুত প্রপার্টি। এর হচ্ছে কোনো ভিসকোসিটি থাকে না, হচ্ছে ইট ইজ সুপার ফ্লুইড, মানে হচ্ছে যতই ছোট ফুটো হোক না কেন, যতই ছোট পোর হোক না কেন, ইট অলওয়েজ ক্যান পাস থ্রু দিস। ঠিক আছে, এবং ইট ডাজ নট বয়েল। এটা কখনো ফোটে না, এটা সারফেস থেকে একদম শান্তিপূর্ণভাবে ইভাপোরেট করে। তো বেসিক্যালি এটাকে সুপার ফ্লুইড বলে, এবং এটার অনেক রকম মডেল আছে, সেগুলো যাই হোক, এটা জাস্ট কোয়ালিটেটিভ স্টাডিটাই তোদের আছে আর কি। তো মডেল আছে, এটা 2 ফ্লুইড মডেল বলা হয়, মানে হিলিয়াম 2 এর দুটো কম্পোনেন্ট আছে, একটা পার্ট হচ্ছে নর্মাল কম্পোনেন্ট যার ভিসকোসিটি আছে, আরেকটা পার্ট হচ্ছে সুপার ফ্লুইড কম্পোনেন্ট যার কোনো ভিসকোসিটি নেই। তো এই সুপার ফ্লুইড কম্পোনেন্ট যেটা আছে সেটার জন্যই হিলিয়াম 2টা এরকম অদ্ভুত অদ্ভুত ফিজিক্যাল প্রপার্টি শো করে। ঠিক আছে, আর যেহেতু এটারও ল্যামডার মতো দেখতে, মানে এই জায়গাটা ল্যামডার মতো দেখতে বলে এই পয়েন্টটাকে বলা হয় ল্যামডা পয়েন্ট। তাহলে ল্যামডা পয়েন্টের নিচে হিলিয়াম, লিকুইড হিলিয়াম shows the properties of superfluid, which is actually nothing but, which can be described by the properties of Bose-Einstein condensation. হ্যাঁ, তাহলে এটা একটা খুব প্র্যাকটিক্যাল এক্সাম্পল। যেমন ফার্মি গ্যাসের ক্ষেত্রে আমরা স্টার থেকে এক্সাম্পল দিলাম, বোস গ্যাসের ক্ষেত্রে আমরা হিলিয়াম থেকে একটা এক্সাম্পল দিলাম, এবং এরপরে আমরা ফোটন নিয়ে স্টাডি করব এবং ব্ল্যাক বডি রেডিয়েশনের পার্টটা দেখব। তো প্রথমে আল্ট্রা রিলেটিভিস্টিক বোস গ্যাস, কেননা ফোটন হচ্ছে আল্ট্রা রিলেটিভিস্টিক মেটেরিয়াল। সো দ্য এনার্জি মোমেন্টাম রিলেশন ইজ এপসাইলন ইকুয়াল টু পিসি। এই তাহলে কিউ টিভি জেড, থার্মোডাইনামিক স্টাডি করবো আর কি। Q TV Z log Z 1 minus Z to the power minus beta epsilon K। পরপর লিখে ফেলি অরিজিনাল যেগুলো আছে। K 1 by Z inverse exponential beta epsilon K minus 1 and UTVZ epsilon K Z inverse এই ফান্ডামেন্টাল ফর্মুলা যেখান থেকে ব্যাপারটাকে স্টার্ট করতে হবে। এরপর এটাকে ইন্টিগ্রেশনে কনভার্ট করব, এবং ইন্টিগ্রেশনে কনভার্ট করার সময় মাথায় রাখতে হবে যে ডেন্সিটি অফ স্টেটসকে প্রথমে মোমেন্টামের টার্মে লিখতে হবে, তারপর সেটাকে এনার্জিতে কনভার্ট করতে হবে। ডাইরেক্টলি আগের মতন ক্লাসিক্যাল সিস্টেম বসিয়ে দিলে হবে না। তাহলে টু কনভার্ট ইট ইনটু ইন্টিগ্রাল ফর্ম, the summation becomes 4 pi v
যেভাবে আগেরগুলো করতাম, ফেস স্পেস d3r d3p by h cube equal to 4 pi v by h cube 0 to infinity p square dp, মানে অ্যাকচুয়ালি 4 pi p square dp আর কি, d3p এই এলিমেন্টটা, দিস ইজ 4 pi p square dp হলো। তারপরে আমরা রিলেটিভিস্টিক রিলেশনটা ইউজ করলাম, তার ফলে এটা হলো 4 pi v h cube c cube 0 to infinity epsilon square d epsilon। আচ্ছা, এইবার নেক্সট দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস। এক হচ্ছে, যখনই আমরা এটাকে ইন্টিগ্রেশনে কনভার্ট করেছি বোস গ্যাসের ক্ষেত্রে, সবসময় আমরা k ইকুয়াল টু 0 কে একটা সেপারেট টার্ম হিসেবে লিখেছি, নিশ্চয়ই এটা তোদের মনে আছে, 1 by 1 minus z এরকম টাইপের ছিল, যেখান থেকে আমরা অ্যাকচুয়ালি n নট এগুলো পেতাম। আচ্ছা, কিন্তু এই জিরো এনার্জি বা জিরো মোমেন্টাম যে স্টেটগুলো, এগুলো তো থার্মোডাইনামিক্স, মানে ধর মনে কর প্রেশার বা ইন্টারনাল এনার্জি, এই ধরনের ফিজিক্যাল প্রপার্টিগুলোতে তো এদের কোনো কন্ট্রিবিউশন নেই। জিরো এনার্জি স্টেটটা ইন্টারনাল এনার্জিতে কোনোভাবেই কন্ট্রিবিউট করে না। তো এখানে আমরা থার্মোডাইনামিক্সটা স্টাডি করছি, তাই আমরা k ইকুয়াল টু 0 এই স্টেটটাকে আমরা লিখবো না, বিকজ দে হ্যাভ নো কন্ট্রিবিউশন টুয়ার্ডস ফিজিক্যাল প্রপার্টিস। ওরা কোনো প্রেশারও দেয় না, চাপ সৃষ্টি করে না, এবং এটা আমরা এর আগেও একবার এই টার্মটা ইগনোর করেছি, এই স্টেটটাকে। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে the value of fugacity, z is equal to e to the power mu beta, কিন্তু for photons chemical potential is 0। কেন 0? What is chemical potential? It is the energy required to add one more particle to the system. So suppose we have a collection of photons, এখানে আরো একটা ফোটন আমি ক্রিয়েট করব বা অ্যাড করব, তাতে কতটা এনার্জি কস্ট হওয়া উচিত, ডেল্টা এফ কতটা হওয়া উচিত। বিষয় হলো, যে কোনো একটা পার্টিকেল যার রেস্ট মাস হচ্ছে m নট, তাকে যদি আমি ক্রিয়েট করতে চাই, তাহলে মিনিমাম এনার্জি কতটা লাগবে? m নট c স্কয়ার। কিন্তু ফোটনের ক্ষেত্রে কি সুবিধা আছে? ফোটনের ক্ষেত্রে m নটটা 0, তাহলে মিনিমাম এনার্জি রিকোয়ার্ড হচ্ছে 0, তার মানে একটা নতুন ফোটন ক্রিয়েট করতে কোনো এনার্জিই লাগছে না। সো দ্যাট মিনস একটা ফোটন অ্যাড করতে আমাকে কোনো ফ্রি এনার্জি খরচ করতে হবে না। সো কেমিক্যাল পোটেনশিয়াল ইজ 0 ফর আ ফোটন। সুতরাং ফুগাসিটি ফর দিস আল্ট্রা রিলেটিভিস্টিক গ্যাস, দ্য ফুগাসিটি ইজ 1। ব্যাস, তাহলে এবার হয়ে গেছে, এবার খুব সিম্পল হয়ে গেছে পুরো ব্যাপারটা। এক তো k equal to 0 স্টেটটা আমাকে ধরতে হচ্ছে না, তার উপর ফুগাসিটি 1 হয়ে গেছে। সো নাও q becomes a function of t and v only, and it is minus 4 pi v by hc whole cube 0 to infinity d epsilon epsilon square log 1 minus exponential minus beta epsilon a। এবার যদি ইন্টিগ্রেশন বাই পার্টস করি, এইটাকে ধরতে হবে ফাংশন 1 আর এইটাকে ধরতে হবে ফাংশন 2। ঠিক আছে, এটা ফার্স্ট ফাংশন হবে যাতে এটা ডেরিভেটিভটা করা যায়।
ডেরিভেটিভ করলে লগটা থাকবে না, এটাই আমরা চাই। ঠিক আছে, আচ্ছা সেটা যদি করি, আর 0 to infinity হবে, এবং প্রথম টার্মটা 0 হয়ে যাবে। ঠিক আছে, এই মাঝের স্টেপটা আমি করছি না, কারণ এই স্টেপটা এর আগেও করেছি, ইন্টিগ্রেশন বাই পার্টস আমরা প্রত্যেকবারই করেছি এইরকম কিউ বার করতে গিয়ে। তো ফার্স্ট টার্ম উইল বি 0, মানে এই লিমিটগুলো বসানোর পর 0 এবং ইনফিনিটি এই লিমিট দুটো বসানোর পরে। আর সেকেন্ড টার্মটা হবে 4πv বাই hc হোল কিউব বিটা বাই 3 0 টু ইনফিনিটি, এটার ইন্টিগ্রেশন হয়ে এটা এপসাইলন কিউব হয়ে যাবে, বাই 3টা এখানে চলে এসেছে, ডি এপসাইলন এক্সপোনেনশিয়াল বিটা এপসাইলন মাইনাস 1। এটা হচ্ছে আমাদের কিউটিভি। আর ইন্টারনাল এনার্জি হবে 4πv by hc whole cube 0 to infinity d epsilon cube by এটা minus 1। এই হচ্ছে আমাদের ইন্টারনাল এনার্জি। ওকে, নাও QTV is PV by KT। আর এই যে ইন্টিগ্রেশনটা আছে, এখানে আমি যদি বিটা এপসাইলন ইকুয়াল টু এক্স বসাই, তাহলে ঠিক আগের মতনই এখানে GNZ এই জিনিসটা পাওয়া সম্ভব, মানে এটাই তো পাবো, কারণ একই জিনিসই তো করছি। পার্থক্য হচ্ছে কি, সঙ্গের ওই জিরো স্টেটটাকে নিচ্ছি না, জিরো এনার্জি স্টেটটাকে নিচ্ছি না, বাকি তো একই রকম আছে, তাহলে একই জিনিস পাবো। তাহলে কি পাবো, প্রথমটা এইটার থেকে পাবো PV by KT is equal to 4πV by hc whole cube 2 by beta cube G4, obviously কারণ এখানে 3 আছে, তাহলে G4 এবং ভ্যালু অফ ফুগাসিটি হচ্ছে 1, z equal to 1। এটা আমরা অ্যাকচুয়ালি ডাইরেক্টলি z equal to 1 কে প্রিভিয়াস রেজাল্টে বসিয়ে আমরা ডাইরেক্টলিও পেতে পারতাম। আচ্ছা, আর এটার ক্ষেত্রে হবে জাস্ট মিনিট, হ্যাঁ এটার ক্ষেত্রে হবে u is equal to 24 pi v by hc whole cube kt whole to the power 4 G41। ঠিক আছে, এই যে kt whole to the power 4 কোথা থেকে এলো, এই যে বিটা এপসাইলন কে x ধরবো, তো তাহলে এখানে একটা বিটা বেরোবে, সরি এখানে নয়, এখানে বিটা কিউব বেরোবে, আর এখানে একটা বিটা বেরোবে, তো পুরো ব্যাপারটা মিলে কি হলো, বিটা হোল টু দ্য পাওয়ার 4 হলো, বেরোবে মানে নিচে থাকবে, তাহলে কেটি হোল টু দ্য পাওয়ার 4 হবে আর কি, বুঝেছিস? তাহলে এই দুটো রিলেশন আমি পাচ্ছি, একটা এটা পাচ্ছি আরটা এটা পাচ্ছি। G41 এর ভ্যালু আমরা জানি, কেননা এখানে 1 থাকা মানে জিটা রাইম্যান ফাংশন of 4 which is equal to pi to the power 4 by 90। এটা ফুরিয়ার সিরিজ করার সময় আমরা বারবার ক্যালকুলেট করি।
তাহলে এই ভ্যালুগুলো আমরা এখানে বসিয়ে আমরা পুরো একদম এক্স্যাক্ট জিনিসটা পাচ্ছি। ওকে, এবং এই দুটো থেকে এই দুটো কম্পেয়ার করে আমি এটাও পাচ্ছি যে প্রেশার ইজ 1/3 অফ এনার্জি ডেন্সিটি। এই জিনিসটাও কিন্তু একটু ডিফারেন্ট, মানে ক্লাসিক্যাল গ্যাসে 2/3 হয় জিনিসটা, আর রিলেটিভিস্টিক মেটেরিয়ালের সিস্টেমের ক্ষেত্রে এটা 1/3 হয়। ক্লাসিক্যাল আর রিলেটিভিস্টিক আর নন রিলেটিভিস্টিক, তার মধ্যে এটা হচ্ছে ডিফারেন্স। এবার এই ব্যাপারটাকে কাজে লাগিয়ে এবার তুই সব রকমের থার্মোডাইনামিক্সই বার করতে পারবি। যেমন কেউ যদি বের করতে চায় ফ্রি এনার্জি, তাহলে ফ্রি এনার্জি ইজ ইউ মাইনাস টিএস। এখন ইন্টারনাল এনার্জি ইউ ইট ইজ ইকুয়াল টু টিএস মাইনাস পিভি প্লাস মিউ এন। এটা প্রিভিয়াস একটা ক্লাসে বলেছিলাম, এটা প্রুভ করার চেষ্টা করবি। ফোটনের ক্ষেত্রে মিউটা 0, তাহলে ইউ ইজ ইকুয়াল টু টিএস মাইনাস পিভি। সো ইউ মাইনাস টিএস ইজ মাইনাস পিভি। সো ফ্রি এনার্জি ইজ নাথিং বাট মাইনাস পিভি। এবার আমাদের প্রিভিয়াস রেজাল্ট ইউজ করে আমরা লিখতে পারি যে ইট ইজ ইকুয়াল টু মাইনাস ইউ বাই 3, or this is equal to minus 8 pi to the power 5 by 90 hc whole cube volume kt whole to the power 4. এই ভেরিয়েশনটা খেয়াল রাখবে একটু, it varies as t to the power 4, ঠিক আছে। এবং এনার্জি ডেন্সিটিটা কিন্তু আদারওয়াইজ কনস্ট্যান্ট, মানে যে u বাই v এটা কিন্তু শুধুমাত্র টেম্পারেচার ডিপেন্ডেন্ট, ঠিক আছে। তাহলে টেম্পারেচার ফিক্স থাকলে u বাই v ইজ আ কনস্ট্যান্ট। আচ্ছা, ওকে। আচ্ছা, এবার যদি কেউ এনট্রপি বার করতে চায়, এনট্রপি ইকুয়াল টু কি 1 বাই টি ইউ মাইনাস এফ। এখানে এফটা পেয়ে গেছি, এখান থেকে এনট্রপি বা বেরিয়ে যাবে 32 pi to the power 5 90 hc whole cube kt whole cube vk, entropy proportional to tq। তো আমি তোকে যে কোনো ধরনের কোশ্চেন যদি জিজ্ঞেস করি যে এনট্রপি টেম্পারেচারের সঙ্গে কিভাবে ভ্যারি করছে, ফ্রি এনার্জি কিভাবে ভ্যারি করছে, সবকিছুরই এই মানে মেন হচ্ছে, মানে একটা জিনিস এতদিন ধরে করে করে বুঝে গেছিস যে শুরু স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা কিউটিভিজেড, এনটিভিজেড, ইউটিভিজেড। এই তিনটাকে ঠিক মতন ইভ্যালুয়েট করতে পারলেই তুই সবকিছুকে ইভ্যালুয়েট করতে পারবি, যে কোনো কিছুরই এই ধরনের সিস্টেম। থার্মোডাইনামিক্স যদি স্টাডি করতে হয় তাহলে তোকে ইউ হ্যাভ টু স্টার্ট উইথ দ্য গ্র্যান্ড ক্যানোনিক্যাল পোটেনশিয়াল। আচ্ছা, সিভি যদি করা যায়, সিভিও করা যাবে ডেল ইউ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, সেটা ওখানে যা আমার এনার্জি বেরিয়েছে ইন্টারনাল এনার্জি সেখান থেকে বের করা যাবে। তো আলটিমেটলি এই সবকিছু করে টোরে আমরা যেটা বুঝলাম ফর আল্ট্রারিলেটিভিস্টিক ফোটন গ্যাস, সেটা হচ্ছে যে ভিটি কিউব কনস্ট্যান্ট, আচ্ছা চারটে, ভিটি কিউব কনস্ট্যান্ট, প্রেশার টি টু দ্য পাওয়ার -4 কনস্ট্যান্ট, কারণ প্রেশারটা টি টু দ্য পাওয়ার 4 এর সঙ্গে ভ্যারি করছিল। হ্যাঁ, এই যে বিটা থেকে টি কিউব উপরে উঠবে আর এই টিটা উপরে চলে যাবে, তাহলে প্রেশার টি টু দ্য পাওয়ার 4 এর সঙ্গে ভ্যারি করছিল। তো এই দুটো ব্যাপারকে আবার কম্বাইন করলে পিভি টু দ্য পাওয়ার 4/3 ইজ আ কনস্ট্যান্ট। এটা পিভি ডায়াগ্রাম আঁকতে ইউজ হবে। ঠিক আছে। আচ্ছা, লাস্ট যে টপিক সেটা হচ্ছে প্ল্যাঙ্কস রেডিয়েশন ফর্মুলা, মানে প্ল্যাঙ্কস ফর্মুলা, ব্ল্যাক বডি রেডিয়েশনের যেটা, এটা আমরা এমনিতে অসংখ্যবার বের করেছি। ফোটন গ্যাসের ক্ষেত্রে যখন ওই সমস্ত পড়ছিলাম, গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বল যখন পড়ছিলাম, ফোটন গ্যাসের ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করে প্ল্যাঙ্কস ফর্মুলা আমরা এস্টাবলিশ করেছি। স্টিল আরেকবার, মানে যেহেতু আমরা এখানে আরো অনেক ডিটেলে পড়লাম পুরো ব্যাপারগুলোকে, বোস গ্যাস, তার রিলেটিভিস্টিক লিমিট, এই সমস্ত পড়লাম, তাই এখান থেকে আমরা আরেকবার ওইটাই করব, একই জিনিস, কিন্তু আরেকবার আমরা এখানকার ল্যাঙ্গুয়েজ ইউজ করে এই জিনিসটাকে আরেকবার করে নেব। তো প্ল্যাঙ্কস রেডিয়েশন ফর্মুলা বেসিক্যালি ইট
It is a box of photons actually. এক বাক্স ফোটনকে আমরা নিয়েছি এবং সেই বাক্সের মধ্যে আমি একটা ছোট্ট ফুটো করেছি এবং সেখান থেকে সেইটুকু দিয়ে কতটা ফোটন ধাক্কাধাক্কি করে বেরোচ্ছে, এইটাই হচ্ছে বক্তব্য, আর কোনো বক্তব্য নেই। ওকে, এবার ফোটন তো আল্ট্রা রিলেটিভিস্টিক, তাহলে বাকি তো এপসাইলন ইকুয়াল টু পিসি, এই ব্যাপারগুলো তো একই থাকবে। ফোটনের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে আমাদের যে জিএস বা স্পিন ডিজেনারেসি, যেহেতু ফোটনের এস হচ্ছে 1, ফোটন ইজ আ স্পিন 1 পার্টিকেল, তাহলে 2gs টা হওয়া উচিত 2s প্লাস 1 ইকুয়াল টু 3, -1 একটা স্টেট, +1 একটা স্টেট, 0 একটা স্টেট। কিন্তু এই স্পিন ডিজেনারেসি 3 মানে হচ্ছে কি, নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সেটা তাহলে 3 হওয়া উচিত। কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইজ এসেনশিয়ালি আ ট্রান্সভার্স ওয়েভ। ঠিক আছে, যদি এটা ট্রান্সভার্সও হতো বা লঙ্গিচুডিনালও হতো, তাহলে ট্রান্সভার্সের জন্য 2টো ডিগ্রিজ অফ ফ্রিডম থাকতো, একটা এরকম আর একটা এরকম, আর লঙ্গিচুডিনালের জন্য একটা ডিগ্রিজ অফ ফ্রিডম থাকতো। কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ লঙ্গিচুডিনাল হয় না, তাই এই স্পিন ডিজেনারেসিটাও ফোটনের ক্ষেত্রে 3 হয় না, 2 হয়। তাহলে জিএস will be equal to 2. ঠিক আছে, now n epsilon is 1 by e to the power beta epsilon minus 1, আর density of states, it is gs 4 pi v h cube c cube epsilon square, এখানে করেছিলাম জাস্ট একটু আগেই, এই যে 4 pi v h cube c cube epsilon square। ওকে, তার সঙ্গে জিএস টা এক্সট্রা অ্যাড হয়েছে এখানে। GS is equal to 2. সুতরাং নাম্বার অফ ফোটনস অফ এনার্জি এপসাইলন, এটা তাহলে কি হবে, এই এনার্জি স্টেটে অ্যাভারেজ নাম্বার অফ ফোটনস মাল্টিপ্লাইড বাই ওই এনার্জি ইন্টারভ্যালে কতগুলো এনার্জি আছে, এটা তো প্রত্যেকটা স্টেটে কতগুলো, আর কতগুলো স্টেট আছে ইন দ্য এনার্জি ইন্টারভ্যাল এপসাইলন টু এপসাইলন প্লাস ডি এপসাইলন, কতগুলো ঘর আছে আর প্রত্যেকটা ঘরে কতগুলো মানুষ আছে। This gives us 8 pi v by h cube c cube epsilon square d epsilon by e to the power beta epsilon minus 1. ঠিক আছে, আচ্ছা এবার এটাকে যদি ফ্রিকোয়েন্সির টার্মে লেখা হয়, হ্যাঁ, epsilon is equal to h nu is equal to h cut omega এবং d epsilon is equal to h cut d omega। তাহলে ফ্রিকোয়েন্সি টার্মে যদি আমি এটাকে লিখি এবং n বাই v, মানে এখানে যে nটা আছে আর এখানে ভলিউম আছে, তো আমি n বাই v ইকুয়াল টু স্মল n এটাকে যদি ডিফাইন করি, এটার মানে হচ্ছে ডেন্সিটি অফ ফোটনস। এই ব্যাপারটা হওয়ার মানে হচ্ছে আমি আস্তে আস্তে কিসের দিকে যাচ্ছি, এনার্জি ডেন্সিটির দিকে যাচ্ছি। রেডিয়েশন এনার্জি ডেন্সিটির ডেফিনেশনটা যদি একটু ভেবে দেখিস, তাহলে ওটা কি ছিল, অ্যামাউন্ট অফ এনার্জি রেডিয়েটেড পার ইউনিট ভলিউম পার ইউনিট ফ্রিকোয়েন্সি রেঞ্জ। ঠিক আছে, definition of energy
radiated per unit volume frequency range। তাহলে এখনই আমি কি করলাম, নাম্বার অফ ফোটনস সেটাকে ভলিউম দিয়ে ভাগ করে একটু এগিয়ে রাখলাম কাজটা। তাহলে ডেন্সিটি অফ ফোটনস এবং এনার্জির জায়গায় যদি ওমেগা দিয়ে রিপ্লেস করি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে dn d ওমেগা, nটা ওমেগার ফাংশন, 1/π² c কিউব ওমেগা স্কোয়ার এক্সপোনেনশিয়াল h কাট ওমেগা বাই kt মাইনাস 1। ঠিক আছে, আচ্ছা এবার নেক্সট আমরা একটা রেজাল্ট ইউজ করব, সেটা হচ্ছে এইরকম একটা বক্স অফ ফোটনস বা বক্স অফ পার্টিকলস, তাদের ক্ষেত্রে দ্য রেট আর at which the photons will leave the cavity, এটা যে কোনো বক্স অফ পার্টিকেলের ক্ষেত্রেই প্রযোজ্য। মানে কোনো একটা বাক্স নিচে আমাদের পার্টিকেলগুলো গিজগিজ করছে, এবার একটা ছোট্ট ফুটো করে দিলাম, তাহলে রেট অ্যাট হুইচ ইট উইল লিভ দ্য পার্টিকেল উইল লিভ দ্য বক্স, অর্থাৎ d2n dt df, number of particles leaving the box per unit time per unit cross sectional area। মানে বাক্সে যে এই যে ফুটোটা করেছি তার ক্রস সেকশনাল এরিয়াটা হচ্ছে df। ওকে, সেই জিনিসটা ইট ক্যান বি শোন, কেননা এটার ডেরিভেশনটা খুবই বড়, মানে বেশ বড় সড়ো, এবং এটা অ্যাকচুয়ালি তোরা করেছিস ম্যাক্সওয়েলস ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের ডিটেলসটা যখন করেছিলি তখন মনে হচ্ছে এই ধরনের কিছু একটা তোরা করেছিলি। যাই হোক, এটা ডেরিভেশনটা আমি ভাবছি পরে কখনো করাবো, কারণ এটার ডেরিভেশনটা এই প্রবলেমটার ক্ষেত্রে খুব একটা রেলিভেন্ট না। এটা একটা ফিক্সড রেজাল্ট যে একটা বক্স অফ পার্টিকেলস, সেখান দিয়ে এরকম একটা এফ, ওই ক্রস সেকশনের একটা ফুটো আছে, পার্টিকেল বেরোচ্ছে, বেরোনোর রেটটা হচ্ছে is given by 1/4 n/v average velocity of the particles। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি রেট অফ ইফ্লাক্স। ফ্লুইড মোশনের মধ্যেও এই জিনিসটা পড়ানো হয়, তো এই ডেরিভেশনটা আমি পরে কখনো করাবো। আপাতত এই রেজাল্ট আমরা ডাইরেক্টলি ইউজ করব। তাহলে আমাদের প্রবলেমের জন্য ভি হচ্ছে সি, আর n/v হচ্ছে স্পেশিয়াল ডেন্সিটি n ওমেগা, রাইট? এবার আমরা তো এই জিনিসটা জানি, মানে পার ইউনিট ফ্রিকোয়েন্সি রেঞ্জ যেটা, সেটা আমরা জানি। তো আমরা তো শুধু এই রেটটাই বার করতে চাই না যে পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশন, তার সঙ্গে পার ইউনিট ফ্রিকোয়েন্সিও আমরা চাই আর কি, মানে কতগুলো ফোটন বেরোচ্ছে পার ইউনিট ফ্রিকোয়েন্সি রেঞ্জ, পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া। সো আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে r equal to c/4 dn d ওমেগা, which is, এবার বসিয়ে দিই dn d ওমেগা যেটা ছিল 1/4π² c স্কোয়ার ওমেগা স্কোয়ার e to the power h কাট বাই ওমেগা t, এই h কাট ওমেগা বাই kt মাইনাস 1। ক্লিয়ার? এটা হচ্ছে রেট, ফোটনগুলোর বেরিয়ে যাওয়ার রেট। ওকে, রেট অফ ফোটনস। যদি রেডিয়েশন এনার্জি ডেন্সিটি বার করতে চাই তাহলে অবভিয়াসলি এটাকে এনার্জি দিয়ে গুণ করতে হবে, প্রত্যেকটা ফোটনের এনার্জি h কাট ওমেগা, তাহলে দ্যাট ইজ h কাট বাই 4π² c স্কোয়ার just a minute।
4 pi square c square omega cube e to the power h cut omega by kt minus 1. এইটাই হচ্ছে আমার প্ল্যাঙ্কস রেডিয়েশন ল। ওকে, তারপর তো এগুলোকে যখন এরিয়া আন্ডার দ্য কার্ভ বার করবি তখন স্টেফান বোলজম্যান লটা প্রুভ করা যাবে। এটার পিকটা যখন বার করবি তখন তোর উইন্ড ডিসপ্লেসমেন্ট লটা প্রুভ করা যাবে, সেগুলো তো সব এখান থেকেই প্রুভ করা যাবে। তো দিস ইজ আওয়ার প্ল্যাঙ্কস রেডিয়েশন ল ইউজিং দ্য থিওরি অফ আল্ট্রা রিলেটিভিস্টিক বোস কেস। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ফার্মি সিস্টেম এবং বোস সিস্টেমের সব রকম লিমিট আমরা পড়লাম এবং সেগুলোর অ্যাপ্লিকেশন কোথায় কোথায় হতে পারে, হাতে গরম অ্যাপ্লিকেশন, সেগুলো আমরা পড়লাম। এরপর স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের আর মোস্ট প্রবাবলি দুটো টপিক বাকি আছে, সেই দুটো টপিক আমি পরে পড়াবো। এরপর নেক্সট আমি C13 শুরু করব, মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। তারপর সেটা একটু এগিয়ে গেলে, মানে একই জিনিস অনেকদিন পড়ছি তো এই ফর আ চেঞ্জ, নেক্সট ক্লাস থেকে আমি ওইটা শুরু করব। আর ইন দ্য মিন টাইম তোরা কি করবি, এই স্ট্যাটমেকের এই যে টোটাল যে জিনিসটা আমি পড়ালাম, মানে শুরু করলাম বেসিক ডেফিনেশন থেকে, তারপর অনসেম্বল হলো, মাইক্রো ক্যানোনিক্যাল, ক্যানোনিক্যাল, গ্র্যান্ড ক্যানোনিক্যাল, তারপরে দেখা গেল কাউন্টিং এর একটা সমস্যা হচ্ছে, কাউন্টিং এর সমস্যাকে সমাধান করলাম, গিবস প্যারাডক্স এলো, তারপরে এলো ফার্মি এবং বোস। ফার্মি এবং বোসের পুরো ব্যাপারটাকে স্টাডি করলাম, তাদেরকে অ্যাপ্লাই করলাম। এই যে পুরো ঘটনাটা ঘটলো সেটাকে একবার ভালো করে পুরোটা রিভাইজ করতে থাক। আপাতত আমি ইএম থিওরি কন্টিনিউ করব, তারপর আমি যখন তোদের রিভাইজ করা হয়ে যাবে, ধরে নে 1 মাস, মানে হচ্ছে মে মাসের শেষের দিকে আমি যতটা পড়ালাম তার উপরে আবার পরীক্ষা নেব। হ্যাঁ, আর আমি তোর ক্যালকুলেশনগুলো দেখেছি, অ্যান্সারগুলো বেশিরভাগই ঠিকই আছে, ডেরিভেশনই ছিল, কিন্তু যেটা তোরা পারিস নি, ওই ফুগাসিটি ডিটারমাইন করব কিভাবে ফ্রম দ্য নাম্বার অফ পার্টিকেলস, এটার অ্যান্সারটা লিখে আমাকে কিন্তু দেখাবে। ঠিক আছে, তাহলে এন্ড অফ টুডেস ক্লাস।